বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা জানি করোনা ভাইরাসের কারণে আজ সারা পৃথিবী স্থবির হয়ে পড়েছে, কিন্তু তাই বলে থেমে থাকলে চলবে না। এরই মাঝে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হয়ে আমাদের দৈনন্দিন জীবনের কাজগুলো করে যেতে হবে। তোমাদের লেখাপড়া যেন জ্ঞান অর্জন যেন ব্যাহত না হয়, সেই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই অনলাইন ভিত্তিক ক্লাসের যে উদ্যোগ, সেটাকে স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি জহুরা কানিজ, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে বিষয়ের উপর ক্লাস নিব সেটা হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্ব। এটা তোমাদের থার্ড ইয়ারের একটা কোর্স, তোমরা জানো। এই রাজনৈতিক সমাজতত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাষ্ট্রবিজ্ঞানী স্টুডেন্ট হিসেবে তোমাদের অবশ্যই জানতে হবে। আজকে আমি তোমাদের রাজনৈতিক সমাজতত্ত্ব বিষয়ের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্ব এবং এটা পাঠের প্রয়োজনীয়তা। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা জানি সাম্প্রতিককালে সমাজ আর রাজনীতি, এই দুইটা কাকে কেন্দ্র করে পরিচালিত হয়? মানুষকে কেন্দ্র করে। ঠিক আছে, মানুষকে কেন্দ্র করে এই সমাজ রাজনীতির যে আন্তঃসম্পর্ক, আর এটাকে নিয়ে চর্চা করার জন্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক সমাজতত্ত্ব। এই রাজনীতি বিজ্ঞানের একটা উপক্ষেত্র হিসেবে রাজনৈতিক সমাজতত্ত্বের উৎপত্তি। তবে এটা খুব বেশি দিনের নয়, খুব অল্প সময়ের। হ্যাঁ, আর এটাকে আমরা বলবো সমাজবিজ্ঞানের একটা অংশ। আমরা জানি বেশ কিছুদিন ধরে, প্রায় শতাব্দী ধরে রাষ্ট্রবিজ্ঞানের উপরে সমাজবিজ্ঞানের অপরিসীম কি দেখা যাচ্ছে, প্রভাব দেখা যায়। এর ফলে কি হচ্ছে, দুই বিজ্ঞানের সংমিশ্রণের মাধ্যমেই তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে এই রাজনৈতিক সমাজতত্ত্ব। তাহলে রাজনৈতিক সমাজতত্ত্বটা কিসের মাধ্যমে, কিসের থেকে সৃষ্টি হচ্ছে? রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের সংমিশ্রণের মাধ্যমে। দেখো, এখানে রাজনৈতিক সমাজতত্ত্বের একটা সুন্দর একটা সাধারণ একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। কি বলছে যে সাধারণভাবে বলা যায় রাজনৈতিক সমাজতত্ত্ব বলতে মানুষের রাজনৈতিক জীবনে সামাজিক বৈশিষ্ট্য এবং সামাজিক জীবনের রাজনৈতিক বৈশিষ্ট্যগুলোর যে সমন্বয়, সেটাকে বোঝায়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যে আমরা মানুষ হিসেবে কি করি, আমরা মানুষ হিসেবে সমাজে বসবাস করি। এখানে বসবাস করতে যে আমরা আমাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক যে এরিয়া, সেখানে আমরা প্রবেশ করতে পারি, অংশগ্রহণ করতে পারি, আবার নাও করতে পারি, কিন্তু সমাজে বসবাস করার অধিকার আমার আছে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব, তখন সেখানে কি হবে, সেখানে তোমাকে অবশ্যই সমাজে বসবাস করতে হবে। এটাই হচ্ছে রাজনৈতিক জীবনের সামাজিক বিষয় আর সামাজিক জীবনের রাজনৈতিক বিষয়। কিন্তু সবসময় মনে রাখবা যে সমাজে বাস না করে কিন্তু কারো পক্ষে শাসন কার্যে অংশগ্রহণ করা সম্ভব না। এটার একটা উদাহরণ হিসেবে তোমাদের জন্য আমরা কিছু বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এসেছি। দেখো, খুব সুন্দর হাস্যোজ্জ্বল তাদের চেহারা আমরা দেখতে পাচ্ছি। খুবই 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 গুরুত্বপূর্ণ ব্যক্তি ওনারা। হ্যাঁ, তোমরা সকলেই ওনাদেরকে চেনো। একটু নাম মনে করো, দেখো, যা মানে চিনতে পারবে। চিনতে পারবে মানে তোমরা জানোই। হ্যাঁ, প্রথম জন হচ্ছেন ফার্স্ট আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট। ওনার নাম মনে করো দেখি। উনি হচ্ছেন ফ্রেডরিক ডগলাস। তোমরা সকলেই এই তিন ব্যক্তিকেই জানো।
হ্যাঁ, এখন আমরা আরেকটু জানবো কি যে ফ্রেডরিক ডগলাস হচ্ছেন প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হতে পেরেছিলেন। হ্যাঁ, কিন্তু একটু চিন্তা করে দেখো, এখানে সাল দেওয়া আছে 1848-এর আগে। এই 1848-এর আগে কেউ কখনোই মনে করতে পারেনি যে একজন আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট কেউ হতে পারবে। কিন্তু তিনি, দেখো, কি প্রথম ব্যক্তি যিনি হতে পেরেছিলেন। কিভাবে হতে পেরেছিলেন? যে তিনি একজন কৃষ্ণাঙ্গ, কিন্তু তিনি শ্বেতাঙ্গদের সাথে তাদের সমাজে বসবাস করেছেন, তাদের সাথে ওঠা বসা করেছেন। হ্যাঁ, নিজেদেরকে তারা সেই সমাজে বসবাস করতে যেয়ে নিজেদেরকে ধীরে ধীরে শক্তিশালী জনবলে পরিণত করতে পেরেছিলেন, এবং তারা ওই সমাজে ক্ষমতায় যাওয়ার জন্য ধীরে ধীরে প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। এবং একসময় কি হয়েছে, একসময় দেখা যায় যে তাদের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য বা গুরুত্বপূর্ণ অবদান বা গুরুত্বপূর্ণ প্রভাবের জন্য বা এসবের জন্য একসময় কি করেছিলেন, একসময় তিনি প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পেলাম ওনার জীবনের ঘটনা। এরপরে দেখো, বারাক ওবামার কথা নিয়ে আসা হয়েছে। ফার্স্ট আফ্রিকান আমেরিকান নমিনেটেড, ইলেক্টেড অ্যান্ড রি-ইলেক্টেড প্রেসিডেন্ট 2008 থেকে 16 উনি ছিলেন। এখানে কি, এখানে বারাক ওবামা সম্পর্কে আমরা সকলেই জানি যে তিনি সরাসরি কি আমেরিকার প্রেসিডেন্ট হন কবে, 2008 সালে নির্বাচনে। হ্যাঁ, এরপরে শুধু আমরা কি জানি যে তিনি বারাক ওবামা আমেরিকান প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে শুধু নমিনেশন পাননি, তিনি একজন ইলেক্টেড প্রেসিডেন্ট ছিলেন। এবং শুধুমাত্র ইলেক্টেড ছিলেন তা না, তিনি রি-ইলেক্টেড ছিলেন। তার মানে তিনি পরপর দুইবার তিনি ক্ষমতায় ছিলেন। তাহলে চিন্তা করে দেখো, একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে তিনি দুইবার ছিলেন। এটা কি শুধু খুব সাধারণ কথা? অবশ্যই না। তিনি একজন সেই রকম ক্ষমতাধর ব্যক্তি, যিনি শ্বেতাঙ্গদের সমাজে বসবাস করেছেন, তাদের সাথে চলাফেরা করেছেন, তার নিজের কাজের অবদান রেখেছেন, এবং ধীরে ধীরে প্রভাবশালী হয়ে উঠতে পেরেছিলেন। হ্যাঁ, এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য কিন্তু একসময় তিনি সেই ক্ষমতায় যেতে পেরেছিলেন। তার মানে সমাজে বসবাসের জন্যই কিন্তু তার যে চিন্তাধারা ছিল সেটাকে তিনি সফলতায় পরিণত করতে পেরেছিলেন। তার মানে তিনি ক্ষমতায় যেতে পেরেছিলেন একজন কৃষ্ণাঙ্গ হিসেবে। সমাজে বসবাস করার কারণেই কিন্তু আমি বারবার করে তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্যই এই উদাহরণগুলো নিয়ে এসেছি। তারপরে দেখো, আমরা হচ্ছে নেলসন ম্যান্ডেলার কথা এখানে নিয়ে এসেছি। এখানে আমরা জানি কি তিনি একজন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা, তাই না? সাউথ আফ্রিকান অ্যান্টি অ্যাপারথেইড রেভলিউশনারি অ্যান্ড এক্স প্রেসিডেন্ট। হ্যাঁ, এখানে কত থেকে দেখো, 1994 থেকে 1999 তার কর্মকাণ্ডের বিষয় এখানে দেয়া হয়েছে। এখানে তিনি কি ছিলেন, আমরা একটু বললাম, তিনি একজন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ছিলেন। শুধু কি তিনি কি রাষ্ট্রপতি ছিলেন? না, তিনি রাষ্ট্রপতি ছিলেন না। তিনি একজন, আমরা জানি, সারা বিশ্ব জানে যে তিনি একজন বিপ্লবী নেতা। কি বিপ্লব? বর্ণবাদ বিরোধী, তাই না? তিনি সারা জীবন বর্ণবাদের বিরুদ্ধেই কিন্তু লড়াই করে গেছেন, এবং একসময় তিনি সফল হতে পেরেছিলেন। তার কর্মকাণ্ডই ছিল এই বর্ণবাদ বিরুদ্ধে লড়াই করা এবং তাদেরকে প্রতিষ্ঠিত করা। এবং এই জন্যই তিনি কি করেছিলেন, সমাজে গুরুত্বপূর্ণ অবদান তার কর্মকাণ্ডের মাধ্যমে রাখতে পেরেছিলেন, এবং পরে তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পেরেছিলেন। তার মানে কি? তার মানে ম্যান্ডেলাও কিন্তু এই সমাজে বসবাস করার কারণেই তার কর্মকাণ্ডগুলো করে যেতে পেরেছিলেন, অবদান রাখতে পেরেছিলেন, এবং তার যে চিন্তাধারা, তার যে এটাকে একটা যুদ্ধ বলবো, সেটাতে তিনি সফল হতে পেরেছিলেন। তিনি যদি চিন্তা করে দেখো, এই ব্যক্তিরা যদি সমাজের বাইরে থেকে তারা কাজ করত, তারা চিন্তা ভাবনা করতো, তাহলে কি তারা কোনো কাজ করতে পারতো? পারতো না। সমাজের বাইরে থেকে এটা কখনো সম্ভব ছিল না। এটা তখনই তাদের পক্ষে সম্ভব হয়েছে যখন তারা সেই রাষ্ট্রে বা সমাজে বসবাস করে রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করেছে, বা তাদের কর্মকাণ্ডগুলিকে তারা
চালিয়ে গেছে এবং ভবিষ্যতে তারা একসময় সফল হতে পেরেছিলেন। আর এই জন্য তাদের এই কাজের অবদানের জন্যই তারা আজ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিচিত। তার মানে কি আমরা বুঝছি যে সব মিলে এটাই বোঝা যাচ্ছে যে আমরা সাধারণ মানুষ হিসেবে সমাজে বসবাস করতে অবশ্যই পারি, কিন্তু যদি রাজনৈতিক ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা করি তাহলে আমাদেরকে আহ, সমাজে বসবাস করে সেই কর্মকাণ্ডগুলি করতে হবে, সমাজের বাইরে থেকে না। আচ্ছা, এখানে এরপরে আহ, আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো যে জিওভানি সার্তোরির একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে, তিনি কিছু একটা বোঝাতে চাচ্ছেন। আমরা দেখি তিনি কি বোঝাতে চাচ্ছেন। তিনি খুব সুন্দর একটা রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন। কি সংজ্ঞাটা? পলিটিক্যাল সোসিওলজি ইজ অরিজিনালি অ্যান ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। ইন্টারডিসিপ্লিনারি মানে কি? ইন্টারডিসিপ্লিনারি মানে আন্তঃবিষয়ক। কি ধরনের আন্তঃবিষয়ক? একটু আগেই তোমাদেরকে আমি বলেছি রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান, এই দুইটার যে সম্পর্ক, এই দুইটার যে সম্পর্কের বিষয়, মিশ্রণ, সেটাই হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি বিষয় শব্দটাকে বোঝাচ্ছে। আচ্ছা, এটা আমরা আরেকটু বুঝবো তার আগে আমরা নিচে আরেকটা ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে কি বলা হচ্ছে, এগেইন হি সেড, কি কথা বলেছেন এখানে? আমরা চিত্রটা কিন্তু একটা ব্রিজকে বোঝাচ্ছি। আমরা ব্রিজ কোথায় ইউজ করি? আমরা ব্রিজ ইউজ করি যে দুইটা রাস্তার মাঝখানে সংযোগ বিচ্ছিন্ন থাকলে বা কোনো অসুবিধার কারণে একটা ব্রিজ নিয়ে আসা হয়। কেন নিয়ে আসা হচ্ছে? এখানে জনগণ যাতে খুব সুন্দরভাবে তারা আবার যাতায়াত করতে পারে। হ্যাঁ, মাঝখানে কোনো গ্যাপ থাকলে সেখানে ব্রিজ দিয়ে দেওয়া হয় যাতে দুই পারের দুই দিকের লোকজন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। তার মানে ব্রিজ দুই রাস্তার মাঝখানে একটা সংযোগ। ঠিক তেমন ভাবে এখানে রাজনৈতিক সমাজতত্ত্বটাকে বোঝানো হয়েছে, যে রাজনৈতিক সমাজতত্ত্বটাকে একটা ব্রিজ হিসেবে বোঝানো হয়েছে। কিরকম ব্রিজ? এইটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স এবং সোসিওলজির একটা সংযোগ স্থল, তাই না? তার মানে পলিটিক্যাল সায়েন্স এবং সোসিওলজির মাঝখানে যে সংযোগ স্থল, সেটাই হচ্ছে পলিটিক্যাল সোসিওলজি। মানে পলিটিক্যাল সোসিওলজি এখানে ব্রিজ হিসেবে কাজ করছে দুইটা বিজ্ঞানের মাঝখানে। ঠিক আছে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন যে এটা একটা ব্রিজ হিসেবে কাজ করে পলিটিক্যাল সোসিওলজি। আচ্ছা, এরপরে আমরা এখানে দেখব যে পলিটিক্যাল সোসিওলজি আর হচ্ছে যে বিষয়টা, এখানে আমরা একটু ইন্টারডিসিপ্লিনারি বিষয়টা আর একটু বোঝানোর কথা বলেছিলাম। এখানে ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের ক্ষেত্রে তিনি যা বলতে চেয়েছেন বা যা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি, এই যে কথাটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, এই কথাটাকে যদি আমরা আলাদা করে ফেলি বা ভেঙে ফেলি তাহলে এইখান থেকে দুইটা বিষয় আমরা দেখতে পাবো। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে একটা পলিটিক্যাল সায়েন্স আর একটা সোসিওলজি। দেখো, নাও উই মে need to know the term interdisciplinary subject by Sartori ki dissecting interdisciplinary subject brings out two parts of political sociology, একটা পলিটিক্যাল সায়েন্স আর একটা হচ্ছে সোসিওলজি। তার মানে এই শব্দটা থেকে আমরা দুইটা শব্দ পেয়ে গেছি। আর এই দুইটা শব্দকে আবার যখন জোড়া লাগায় যে আন্তঃবিষয়ক সম্পর্কে কথা বলছি, সেইটাই আবার কি, যে পলিটিক্যাল সোসিওলজি। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স আর সোসিওলজি একসাথে হলে পলিটিক্যাল সোসিওলজি, এটাই সার্তরি বোঝাতে চেয়েছেন। আচ্ছা, এরপরে আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আরেকজন বিশিষ্ট ব্যক্তি, তিনি কি চিন্তাবিদ কি বলেছেন, এস এম লিপসেট রাজনৈতিক সমাজতত্ত্বের সংজ্ঞায় তিনি কি বলেছেন। দেখো, আমরা দেখতে পাচ্ছি সমাজ রাজনৈতিক ব্যবস্থা দুটাই মুখোমুখি অবস্থানে, সামাজিক কাঠামো, রাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে তিনি তার সংজ্ঞায় যা বোঝাতে চেয়েছেন সেই বিষয়টাকে এখানে এভাবে করে আমরা নিয়ে এসেছি যে তিনি কি বলছেন। লিপসেটের মতে political sociology can be defined as the study of the interrelationship between society and polity, between
সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউশন, মানে সমাজ ও রাষ্ট্র এবং সামাজিক কাঠামো ও রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কের আলোচনাই হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্ব। বোঝাতে পেরেছি যে এখানে আমরা যে দেখো সমাজের কথা বলছি, রাজনৈতিক ব্যবস্থার কথা বলছি, সামাজিক কাঠামো বলি, প্রতিষ্ঠান বলি, সবকিছুর মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক বা পারস্পরিক সম্পর্কের এটাকে তিনি জাল বলছেন, মানে একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। হ্যাঁ, এখানে তুমি চিন্তা করে দেখো, যখন আমরা সমাজের কথা বলবো তখন আমরা সবাই সমাজে বসবাস করি। রাজনৈতিক যে ব্যবস্থাগুলো আছে, সেটা সরকার ব্যবস্থা, দল, বিভিন্ন যে দলে কর্মকাণ্ড, আবার যে সামাজিক কাঠামোর মধ্যে কি বিষয় পড়ে, পরিবার থাকে, আবার রাজনৈতিক যে প্রতিষ্ঠান, হ্যাঁ, রাজনৈতিক প্রতিষ্ঠান সবকিছুই মধ্যে কি একটার সাথে আরেকটা সম্পর্ক থাকে। এই সম্পর্কের একটা থেকে আরেকটা কিন্তু বাদ দেওয়া যায় না। সবকিছুর মধ্যে একটা মানে একটার সাথে আরেকটা আম, আম, একটার সাথে আরেকটা কি যে জড়িয়ে আছে। একটা একটা টান দিলেই তখন আরেকটা অটোমেটিক এসে হাজির হয়। যেমন সমাজ কিসের সাথে জড়িত, রাজনৈতিক ব্যবস্থা, সামাজিক কাঠামো, সবকিছুই। তো এই যে এই একটা সম্পর্কের জাল, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সুন্দরভাবে এই সম্পর্কের যে জালটা, এটা নিয়ে যে এসব নিয়ে যে আলোচনাটা, এসব নিয়ে যে চর্চাটা, ঠিক আছে, এগুলাই হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্বের আলোচনার বিষয়। হুম, এটাকে তিনি বোঝাতে চেয়েছেন। এত সংজ্ঞার মাধ্যমে তিনি খুব সুন্দরভাবে কিন্তু এই সংজ্ঞাটা দাঁড় করিয়েছেন যে সবকিছুর মধ্যে যে পারস্পরিক সম্পর্কের জাল, হ্যাঁ, একটার সাথে আরেকটা যে সম্পর্ক, এগুলা নিয়ে যে চর্চা, এগুলা নিয়ে যে আলোচনা, হ্যাঁ, এগুলাই হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্বের আলোচনার বিষয়, যেটাকে আমরা রাজনৈতিক সমাজতত্ত্ব বলছি। আচ্ছা, এখানে সমাজ রাজনীতি যে নিয়ে যে আমরা কথা বলছি, সেখানে তোমাদেরকে রাজনৈতিক সমাজতত্ত্বের গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝাতে যে আমি এখানে এই পাওয়ার বিষয়টাকে একটু নিয়ে এসেছি। আমরা জানি কি পলিটিক্স বা রাজনীতি মূলত একটা কি চাওয়া বা পাওয়াকে কেন্দ্র করে, মানে কেন্দ্রীভূত করে, একটা চাওয়া বা পাওয়াকে কেন্দ্রীভূত করে, সেটা কি পাওয়ার। ঠিক আছে, পাওয়ার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সব ক্ষেত্রেই আমরা কিন্তু কি করে দেখতে পাই। এই এই ক্ষমতা ছাড়া কিন্তু কোনো কিছুই তুমি কি করতে পারো না, পরিচালনা করতে পারো না। যেমন আমরা পরিবারের কথা ভাবি, পরিবারে চিন্তা করতে গেলে দেখি যে আমাদের পরিবারের প্রধান যে মূল দায়িত্বে থাকেন, তিনি আমরা সাধারণভাবে ভাবি যে বাবা, তাই না? অবশ্য আমরা পেছনের দিকে তাকালে দেখতে পাই যে উপজাতিদের যে জীবনধারা ছিল, সেখানে কিছু কিছু সমাজ ছিল মাতৃতান্ত্রিক, সেই হিসেব আলাদা। আবার আমরা যদি সমাজের ব্যবস্থা দেখি, রাষ্ট্রের ব্যবস্থা দেখি, সেখানে রাজনৈতিক দলগুলোর দিকে তাকালে দেখা যাবে কি প্রত্যেকটা দলই ক্ষমতায় যেতে চায়, ক্ষমতার শীর্ষে থাকতে চায়। তারা মাঝে মাঝে জোট গঠনের মাধ্যমেও কিন্তু ক্ষমতায় যেতে চায়। এবং এই ক্ষমতা ধরে রাখার জন্য কিন্তু তারা আবার কি করে, যে বিভিন্ন ধরনের আবার নিয়ম নীতি তৈরি করে এবং সেটা সবাইকে মেনে নিতে অনেকটা বাধ্য করে। তার মানে কি, এই সমাজ ব্যবস্থা, পরিবার, মানে পরিবার থেকে শুরু করে তুমি সমাজ ব্যবস্থার কথা চিন্তা করো, তুমি রাজনৈতিক ব্যবস্থার কথা চিন্তা করো, মানে আমরা যাই বলি না কেন, এই ক্ষমতা হচ্ছে মূল কেন্দ্রে থাকে, যে ক্ষমতায় যেতে হবে, এই ক্ষমতা ধরে রাখতে হবে। হ্যাঁ, আর এই ক্ষমতাটাই মূলত প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা পরিস্থিতি পরিবর্তনেরই একটা নিয়ামক হিসেবে কাজ করে। আচ্ছা, এখন আমরা দেখব যে এই ক্ষমতার যে কথা বলছি, এই ক্ষমতার কথা বলতে চেয়ে যে ক্ষমতাটা কি, কিভাবে এবং কে ক্ষমতাটাকে মানে ধরে রাখার চেষ্টা করে বা কেন্দ্রীভূত করার চেষ্টা করে, হ্যাঁ, বা এই ক্ষমতাকে কেন্দ্র করেই কিন্তু এই রাজনীতির উত্থান পতন কিরকম, সেটা যে কে কিভাবে কখন। আমরা সাধারণভাবে চিন্তা করি যে একটা মানুষ সমাজে বসবাস করতে যে যখন তিনি একটু সচেতন হন, তখনই কিন্তু তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। কিন্তু হুট করে কি তিনি মানে অংশগ্রহণ করতে পারেন? পারে না। তাকে কিছু অ্যাক্টিভিটিস সমাজে বসবাস করতে যে সেগুলো পালন করতে হয় এবং ধীরে ধীরে কিন্তু তিনি এই প্রভাবটা বিস্তার করতে পারেন, এই ক্ষমতাটা অর্জন করতে থাকেন। তো এইটা একটা বিষয়, কিন্তু আমরা যখন হিস্ট্রি মানে ঐতিহাসিক বিষয়গুলো পর্যালোচনা করব, সেখানে আমরা কিছু বিশেষ বিশেষ ঘটনা আমরা দেখতে পাবো। কিরকম সেটা?
দেখো এখানে তোমাদের পড়ার বোঝানোর জন্য আমি একটু বিষয়গুলো নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে অরিজিন অফ পলিটিক্যাল সোসিওলজি কিরকম। ফার্স্ট আমরা যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন। এটা আমরা জানি প্রায় 1820 থেকে 40-এর মধ্যে এই সময়টায় কিরকম, যে 19 শতকের শুরুতে একটু খেয়াল করো যে 19 শতকের শুরুতে আমরা জানি কি ইংল্যান্ডের অবস্থা খুব বেশি ভালো ছিল না, তাই না? কিন্তু যখন ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটলো তখন কিন্তু সেখানে ইংল্যান্ডের পুরো ব্যবস্থাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। কিরকম? সেখানে ব্যাপক উন্নতি হলো। হ্যাঁ, সেই ব্যাপক উন্নতির সাড়া জাগালো। এবং কি, যে এই উন্নতির মূলে যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে এই উন্নতির মূলে কি কাজ করছে, যে তাদের যে রেভলিউশনটা সেটাকে ইন্ডাস্ট্রিয়াল, তাই না? শিল্প বিপ্লব ঘটেছে আমরা সবাই জানি। এবং এই রাজনীতির মূল যে চালিকা শক্তি সেটা কিন্তু এই ক্ষমতাকে কেন্দ্র করেই। আবার কি, যে যখন এই যে শিল্প বিপ্লবটা ঘটলো, হ্যাঁ, মানে হস্তচালিত যন্ত্র থেকে যে এই হস্তচালিত যে বিষয়গুলা তারা হস্তচালিত বিষয়গুলো নিয়ে তারা যে কাজ করতো, এই কাজ থেকে তারা যখন এই যে যন্ত্রের যে আবিষ্কারের মাধ্যমে যন্ত্র পরিচালিত আহ, আহ, জিনিসগুলো দিয়ে তারা যে উৎপাদন শুরু করলো, এটাই তাদের একটা কি বিরাট পরিবর্তন নিয়ে আসে। এবং যখন এই পরিবর্তনটা নিয়ে আসে তখন কিন্তু ইংল্যান্ড সারা বিশ্বে কিন্তু সাড়া ফেলে দিল। এবং কি, তারা একসময় ধীরে ধীরে সারা বিশ্বের উপরেই কিন্তু প্রভাব খাটাতে পেরেছিল, বা শক্তি অর্জন করতে পেরেছিল, বা ক্ষমতা অর্জন করতে পেরেছিল। এবং ক্ষমতাটা সবার উপরে কি চালানোর চেষ্টা করে। এবং আমরা কি দেখি যে এখানে যে বিশিষ্ট ব্যক্তিরা, বিশেষ করে রাজনীতিবিদরা, তারা চিন্তা করতে লাগলো যে কলকারখানা বা এই শিল্প কারখানা যারা নিয়ন্ত্রণ করবে তারাই কিন্তু ক্ষমতার মূল কেন্দ্রে থাকবে। এভাবে এই চিন্তাধারা থেকে কিন্তু তারা ধীরে ধীরে সারা বিশ্বে আধিপত্য বিস্তারে মেতে উঠলো। তার মানে তাদের হাতে কি চলে আসলো, এই শিল্প বিপ্লবের মাধ্যমে পুরো বিশ্বকে পরিচালনার মতো একটা ক্ষমতা চলে আসলো। আচ্ছা, এরপরে আমরা আরেকটি বিষয় দেখি। এখানে বলছে যে আরব আরব রেভলিউশন মানে কি, যে এটা আমরা জানি যে মানে বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তার পূর্বের ঘটনা। এখানে কি ঘটনা ঘটে? এখানে আমরা জানি যে মানে যে অটোমান যে সাম্রাজ্য ছিল, হ্যাঁ, এই অটোমান সাম্রাজ্য মানে পতনের পর প্রত্যেকটা মুসলিম দেশ কিন্তু আপন আপন স্বমহিমায় নিজেদের শাসন করতে লাগলো। সেটা কোথাকার মুসলিম দেশ? আমরা জানি ইউরোপ এবং মধ্য এশিয়ার। এখানে তারা কি করলো, তারা এই সাম্রাজ্য পতনের পর নিজেদের মানে ক্ষমতা প্রতিষ্ঠিত করতে লাগলো। কিন্তু এর আগে অটোমান সাম্রাজ্য কিন্তু সমগ্র আরব সাম্রাজ্যকেই নিয়ন্ত্রণ করত। কিসের ভিত্তিতে নিয়ন্ত্রণ করত? ক্ষমতা। হুম তার মানে একটু চিন্তা করে দেখো, রাজনীতির খেলা মানে যেভাবেই হোক না কেন এই ক্ষমতাকে কেন্দ্র করে কিন্তু পরিচালিত হচ্ছে। কখনো এই ক্ষমতার মাধ্যমে কেউ কারো উত্থান ঘটছে, কখনো আবার কারো পতন ঘটছে। তার মানে অটোমান সাম্রাজ্য একসময় ক্ষমতাধর ছিল, কিন্তু পরে সে তার কিন্তু ক্ষমতা হারিয়ে ফেলে। এরপর আমরা নিয়ে এসেছি অক্টোবর রেভলিউশন। এখানকার ঘটনা কি এটাও তোমরা জানো। এখানকার ঘটনাটা হচ্ছে যে এখানে যে বিষয়টা এটা লক্ষ্য করলে আমরা জানবো কি, যে রাশিয়াতে সেখানে নিকোলাস জারের পতন যখন ঘটে তখন ক্ষমতায় কারা চলে আসে? আমরা জানি ক্ষমতায় আসে বলশেভিক পার্টি। ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে তখন বলশেভিক পার্টি ক্ষমতায় চলে আসে। এবং বলশেভিক যে দলের কথা বলছি তারা কি পন্থী ছিল? তারা সমাজতান্ত্রিক দল ছিল। আর জারের যে গ্রুপটা তারা ছিল রাজতন্ত্রে বিশ্বাসী। তার মানে বলশেভিকরা এখানে সমাজতন্ত্রীরা কি করলো, তারা একসময় সমাজের সবচেয়ে নিম্ন পেশার মানুষদের নিয়ে আন্দোলন করে তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত করে রাজতন্ত্রের পতন ঘটায়। এবং এর ফলে একসময় রাশিয়ায় কি হয়, রাশিয়ায় আবার সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় বা ক্ষমতায় যেতে পারে মানে সমাজতান্ত্রিক দল। তার মানে এখানেও দেখা যাচ্ছে এই ক্ষমতাকে কেন্দ্র করেই কিন্তু এই মানে এই যে পালাবদলটা একসময় সমাজতান্ত্রিক দল ক্ষমতায় এসেছে তোমার রাজতন্ত্রকে রাজতন্ত্রের পতন ঘটিয়ে।
তার মানে এরপরে আমরা আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনা এখানে বলা হচ্ছে, হ্যাঁ? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখানে কি যে আমরা জানি যে এখানে পুরো বিশ্বটাই কিন্তু কি হয়েছে, ২ টা শক্তিতে বিভক্ত হয়ে এই যুদ্ধে কিন্তু অবতীর্ণ হয়। এবং এবং এটা হচ্ছে কি কারণ? এটাও কিন্তু এই ক্ষমতাকে কেন্দ্র করেই, এবং কিসের জন্য? আধিপত্য বিস্তারের জন্য। তার মানে আমরা যে কয়েকটা, এখানে আরো অনেক হচ্ছে তোমার যুদ্ধের ঘটনা আছে। এখানে আরো অনেক একেকটা দেশের একেকটা অনেক গুরুত্বপূর্ণ হিস্ট্রি আছে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে আর বেশি আলোচনা করা গেল না। আমি জাস্ট কয়েকটা এই ঘটনাগুলি নিয়ে এসেছি, যে আমি বোঝাতে চেয়েছি যে এই যে পাওয়ারের কথা বলছি, এই পাওয়ারের, এই ক্ষমতার জন্যই কিন্তু আজ আহ কোনো শক্তিধর রাষ্ট্রের উত্থান ঘটছে, কখনো আবার পতন ঘটছে। এখনো কিন্তু বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই যে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো কিন্তু তাদের সারা বিশ্বের উপর প্রভাব বিস্তারের জন্য তারা কিন্তু সেই প্রচেষ্টাই কিন্তু চালিয়ে যায়। তার মানে কি, এটাও কিন্তু ক্ষমতাকে কেন্দ্র করে। এই ক্ষমতাটাই হচ্ছে পলিটিক্যাল সোসিওলজির খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টাকে বোঝানোর জন্যই, যে এটা যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটাকে বোঝানোর জন্যই কিন্তু এই কথাগুলোকে নিয়ে আসা হয়েছে এখানে। আচ্ছা, শিক্ষার্থীরা, এরপরে আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো কিছু থিঙ্কার্স এর ছবি নিয়ে আসা হয়েছে। এখানে কি বলছে? থিঙ্কার্স অফ পলিটিক্যাল সোসিওলজি। পলিটিক্যাল সোসিওলজির ক্ষেত্রে চিন্তাবিদদেরকে নিয়ে নিয়ে এসেছি। এখানে কিরকম, যে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালেক্সিস ডে টকোভাইল, তারপরে কার্ল মার্কস, তারপরে হচ্ছে এমিল ডুরখেম, আরেকটা ম্যাক্স ওয়েবার। এনাদের সবাইকেই তোমরা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে অবশ্যই চেনো, জানো। এখন আমরা দেখব যে এই দুইজন ব্যক্তির আহ, আবার এই চারজনের মধ্যে আবার দুইজন ব্যক্তি আছেন যারা এই ক্ষেত্রে আরো বেশি অবদান রেখেছেন। কি বলছে? কার্ল মার্কস অ্যান্ড ওয়েবার আর কনসিডার্ড দ্য মোস্ট ফাউন্ডিং মেম্বার অফ ডেভেলপমেন্ট অফ পলিটিক্যাল সোসিওলজি। তার মানে মার্কস ওয়েবার এই যে পলিটিক্যাল যে সোসিওলজি আছে, এটা উদ্ভাবনের ক্ষেত্রে আহ, খুবই 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 বেশি অবদান, মানে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। আর কি, আর বলছে যে ইন এডিশন টু দ্যাট ম্যাক্স ওয়েবার ইজ মোর কনসার্ন টু মডার্নাইজ দ্য প্রসেস। তার মানে ম্যাক্স ওয়েবার সমাজতত্ত্বটাকে আরো আধুনিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এখন আমরা এই অল্প একটু বিষয় জানবো এই ক্ষেত্রে। সেটা কি? সেটা হচ্ছে যে যে কার্ল মার্কসের কথা বলা হচ্ছে, তিনি কি, তিনি তার তিনি তিনি হচ্ছেন পুঁজিবাদ সম্পর্কে বেশি আলোচনা করেন, আমরা জানি, তাই না? এখানে তার মতে যে আধুনিক যে অর্থনীতির ধারায়, তার মতে খেয়াল করে দেখো যে তার মতে আমরা একটু যাই, ছবি দেখে তোমরা একটু জিনিসগুলা জানো, যে কার্ল মতে কি, কার্ল মতে যে আধুনিক অর্থনীতির যে ধারণা, সেটা হচ্ছে রাষ্ট্রই হলো পুঁজিবাদের মূল নিয়ন্ত্রক, যেটা কি নির্ধারণ করে, যা নির্ধারণ করে কার কি আছে আর কার কি নাই। আর এই ধারণাই কিন্তু ক্ষমতাটা রদবদল করে থাকে। তার মানে রাষ্ট্রই হচ্ছে পুঁজিবাদের মূল নিয়ন্ত্রক। তার মানে এখানে কি একটা সমাজ ব্যবস্থা আমরা কি দেখতে পাই? দেখতে পাই যে ধনী গরিবের মিশ্রণে একটা সমাজ ব্যবস্থা কিন্তু মানে সমাজ ব্যবস্থা কি সৃষ্টি হয়, বা সমাজে ধনী গরিব থাকে। সেখানে কি হয়? সেখানে যারা ধনীরা, যারা পুঁজিবাদরা, তারা কি করে? তারা গরিবদের উপর সবসময় গরিবদেরকে সবসময় তাদের অধীনে রাখার চেষ্টা করে বা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। কিন্তু একসময় আবার মার্কস কি বলেছেন এটা আমরা সবাই জানি, যে একসময় কিন্তু গরিবরা বা যারা শোষণহীন বঞ্চিত মানুষ, তারাও কিন্তু একসময় ধীরে ধীরে তাদের শক্তি অর্জনের মাধ্যমে কিন্তু আবার এই সমাজে প্রভাবশালী ব্যক্তিদেরও পতন ঘটায়। এমন অবস্থা সমাজে ধনী গরিবের উত্থান পতন বা প্রভাবের ক্ষমতা উত্থান পতনে কিন্তু সমাজ ব্যবস্থায় দেখা যায়। এটা কার্ল মার্কস তার আলোচনায় নিয়ে এসেছিলেন। আমরা ম্যাক্স ওয়েবারের কথায় আরেকটু দেখি। এখানে তিনি বলেছেন যে ম্যাক্স ওয়েবার কি বলেছেন, যে যেহেতু সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে নিয়ে কি গতানুগতিক ব্যবস্থা থেকে যে আধুনিক ধারায় যে রূপান্তর ঘটছে, মানে আগে যে ব্যবস্থাটি ছিল এখন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যে
পরের যে ব্যবস্থায় যাচ্ছে, আধুনিকতার ছোঁয়া যে লাগছে, এখানে সেই গতানুগতিক কর্তৃত্বটাই কি হচ্ছে, গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা বা যৌক্তিক যে শাসন ব্যবস্থা সেখানেই রূপান্তর হচ্ছে। আর এক্ষেত্রে যেটা কাজ করে ম্যাক্সওয়েল মতে, সেটা হচ্ছে রাষ্ট্রের যে কাঠামো, এই কাঠামোর পরিবর্তন আনা বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে এখানে আমলাতন্ত্রের সমস্ত ক্ষমতাটা নিয়ন্ত্রণ করে থাকে। তাই আমলাতন্ত্রকে আধুনিক সময়ে কিন্তু আর সেই মানে সামাজিক গোষ্ঠী হিসেবেই দেখা হয়, যারা বলা হচ্ছে যে সমাজে বা রাষ্ট্রে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, এখানে আমরা থিঙ্কার্স এর মধ্যে কার্ল মার্কস আর ম্যাক্স ওয়েবার কি বলেছেন এই সব বিষয়কে কেন্দ্র করে সেটা জানলাম। এর পরের স্লাইডে আমরা যাই, এটা বলেছি। এরপরে কি আছে, এখানে দেখো কিছু বলা হচ্ছে সাবজেক্ট ম্যাটার অফ পলিটিক্যাল সোসিওলজি। পলিটিক্যাল সোসিওলজির যে আর কিছু যে সাবজেক্ট গুলো আছে সেটা আমরা একটু জানবো। এখানে বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু কোজারের মতে, অ্যাটেনশন টু দ্য স্টেট অ্যান্ড ইনস্টিটিউশন, অর্গানাইজেশন অফ পাওয়ার, সাংগঠনিক ক্ষমতা, কম্পিটিশন অ্যান্ড অর্ডার্স অ্যামং গ্রুপ, বিভিন্ন দলের, এখানে বলা হচ্ছে যে প্রতিযোগিতা, শৃঙ্খলা, যেটাই বলা হোক না কেন, ডেভেলপমেন্ট অ্যান্ড পলিটিক্যাল অ্যাসোসিয়েশন। এরপরে আমরা চলে যাই অ্যাকর্ডিং টু লিপসেট অ্যান্ড বেন্ডিক্স কি বলেন, যে ভোটিং বিহেভিয়ার। এখানে ভোটিং বিহেভিয়ারটা কিরকম বিষয়, যে আমরা যে সমাজে বসবাস করতে যে ভোট দিব, সেটা প্রথমে আমরা কি চিন্তা করি, যে আমাদের জনপ্রিয় যে ক্ষমতাশালী বা যিনি যোগ্য, এক কথায়, হ্যাঁ, যিনি শিক্ষিত, যোগ্য, ভালো মনের যে মানুষ, তাকে আমরা কিন্তু ভোট দিব, এটা চিন্তা ভাবনা করি। এই যে ভোট দিয়ে আমরা একটা কি করছি, রাজনৈতিক কর্মকাণ্ডে কিন্তু পরোক্ষভাবে অংশগ্রহণ করছি, এই জিনিসগুলোকে বোঝাচ্ছে। আরেকটি কনসেন্ট্রেশন অফ ইকোনমিক পাওয়ার অ্যান্ড পলিটিক্যাল ডিসিশন। এখানে যেটা বলা হচ্ছে সেটা যে যাদের অর্থনৈতিক ক্ষমতা, যারা ক্ষমতাধর, তারা কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তে কিন্তু অবদান রেখে থাকে। তারপর আইডিওলজিস অফ পলিটিক্যাল মুভমেন্ট অ্যান্ড ইন্টারেস্ট গ্রুপ, পলিটিক্যাল পার্টিস অ্যান্ড ভলেন্টারি অ্যাসোসিয়েশন। আমরা এই স্লাইডে রাজনৈতিক সমাজতত্ত্ব পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধিকে প্রসারিত করো। দেখো এখানে কি বলছে, যে মনে করো রাজনৈতিক সংস্থাদের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনার যে পরিধি, হ্যাঁ, এটা কিন্তু মানে সমৃদ্ধ হয়েছে, সম্প্রসারিত হয়েছে এই সংস্থাদের আলোচনার জন্য। এখানে আর যে বিষয় বলা যেতে পারে সেটা হচ্ছে রাজনৈতিক সংস্থাত্ব মানে এই ধারণাটাকে প্রতিষ্ঠিত করেছে কি, যে রাজনৈতিক পরিবর্তনের বিষয়সমূহ, যেমন সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক পরিবর্তনীয় বিষয়সমূহকে যেমন প্রভাবিত করে, তেমনি আবার তাদের দ্বারা প্রভাবিত হয়। এটা আমরা এখান থেকে জানতে পারি। সমাজ রাজনীতি সম্পর্কে আলোচনা। এখানে সেকেন্ড পয়েন্টে সমাজ রাজনীতি সম্পর্কে একটু আগেই তোমাদের সাথে অনেক আলোচনা হয়েছে, যে সমাজ রাজনীতি রাষ্ট্র চায় বলে, এখানে এদের মূল কেন্দ্রে থাকে কিন্তু ক্ষমতা। হ্যাঁ, তারপরেও রাষ্ট্র শাসন ব্যবস্থা, নাগরিকের অধিকার, কর্তব্য, এগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মানে আগের ধাপ আমরা জানি। এর সাথে যে বর্তমানে রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, গণমাধ্যম, হ্যাঁ, এগুলো সম্পর্কে জানতে হলে বা এগুলো নিয়ে কিন্তু সমাজতত্ত্বে খুব সুন্দরভাবে আলোচনা করে আমাদেরকে আরো ভালো পরিপূর্ণ তথ্য দিয়ে থাকে। সাথে আমলাতন্ত্র, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, নির্বাচন, প্রচার প্রচারণা, এগুলো সব থেকে আমরা কিন্তু এখান থেকে আরো ভালোভাবে জানতে পারি, যা রাষ্ট্রবিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। আচ্ছা, এরপরে দেখো বলা হচ্ছে ক্ষমতা কর্তৃত্ব সম্পর্কে আলোচনা। ক্ষমতা কর্তৃত্ব সম্পর্কে আলোচনা কিরকম, যে রাজনৈতিক সমাজতত্ত্ব ক্ষমতা আর কর্তৃত্ব নিয়ে আলোচনা করে। সেটা কি, যে সমাজতত্ত্বে ক্ষমতা হলো ক্ষমতাবান শ্রেণী এবং যাদের উপরে ক্ষমতা প্রযুক্ত হয়। ভালো করে খেয়াল করে দেখো কি বললাম, যে ক্ষমতাবান শ্রেণী এবং যাদের উপর ক্ষমতা প্রযুক্ত হয়, তাদের ভেতরকার এটা সম্পর্কের বিষয়। হ্যাঁ, এই ক্ষমতাবান ব্যক্তি আবার তাদের এই ক্ষমতা ধরে রাখার জন্য নিজেদের প্রতিষ্ঠিত নিয়ম কানুনও কিন্তু মানুষকে মেনে নিতে অনেক সময় বাধ্য করে। আবার অন্যদিকে কি, এই ক্ষমতাকে যখন বৈধতা দেওয়া হয়, সেটাই হচ্ছে কর্তৃত্ব। কর্তৃত্ব মানে বিভিন্ন রকম হতে পারে, ঐতিহ্যগত, সম্মোহনী, যুক্তিসঙ্গত। তবে রাজনৈতিক সংস্থা তো যুক্তিসঙ্গত কর্তৃত্বকে প্রায়োরিটি দিয়ে থাকে। আচ্ছা, রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক এখানে হবে অংশগ্রহণ। এখানে রাজনৈতিক সংস্কৃতি
রাজনৈতিক যে ব্যবস্থা বা কাঠামো, এগুলোর মধ্যে কিন্তু সামঞ্জস্য থাকতে হবে। যদি সামঞ্জস্য না হয় তাহলে কিন্তু দেখা যাবে যে রাজনৈতিক ঐক্যমত তোমার প্রতিষ্ঠিত হচ্ছে না। আবার রাজনৈতিক সংস্কৃতির সাথে রাজনৈতিক ব্যবস্থা যদি ভালো হয় তাহলে সবকিছুই সুন্দরভাবে পরিচালনা সম্ভব। এই রাজনৈতিক সংস্কৃতির প্রতি জনগণের শ্রদ্ধা থাকতে হবে। রাজনৈতিক সংস্কৃতিও কিন্তু ভালো মানের থাকতে হবে। আবার অংশগ্রহণ, রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রেও যে রাজনীতিতে শাসক শাসিতের যে অংশগ্রহণ, হ্যাঁ, এটা কিন্তু রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক ব্যবস্থা এগুলো কিন্তু স্থিতিশীলতা পরিস্থিতির প্রেক্ষিতেই নির্ভর করে। তার মানে যদি স্থিতিশীলতা থাকে সব ক্ষেত্রে তাহলে রাজনীতিতে গণ অংশগ্রহণ আমরা আশা করতে পারি। তারপর রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, আমরা দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে জানি যে রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে কি ক্ষমতায় যাওয়া, আর চাপ সৃষ্টিকারী কি যে ক্ষমতায় যাওয়া না কিন্তু সরকারকে প্রেশার ক্রিয়েট করে তাদের দাবি দেওয়া আদায় করা। তাই সামাজিক ক্ষমতা বলি, কর্তৃত্ব বলি, সবকিছু ক্ষেত্রেই সবকিছু কার্যকারিতার ক্ষেত্রে কিন্তু এদের ভূমিকা রয়েছে। হ্যাঁ, যা রাজনৈতিক সমাজতত্ত্বে এগুলোকে নিয়ে আলোচনা করে থাকি। আচ্ছা, এরপর পয়েন্ট হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র কি, যে রাজনৈতিক সমাজতত্ত্বে আমলাতন্ত্রকে কিন্তু রাষ্ট্রীয় যন্ত্র হিসেবে কিন্তু আহ, আহ, পরিচয় দেওয়া হয় না বর্তমানে। তাকে কি হিসেবে গণ্য করা হচ্ছে? আমলাতন্ত্রকে একটা সামাজিক গোষ্ঠী, যে আধুনিক জনসমাজ জীবন যে জটিল হয়েছে এটাকে সহজ করার জন্য এর ক্ষমতা কর্তৃত্বকে সঠিকভাবে প্রয়োগের ক্ষেত্রে এই আমলাতন্ত্রের ভূমিকা অনেক বেশি। কারণ তারা তাদের মধ্যে বিশেষজ্ঞতা রয়েছে, তাদের মধ্যে সমন্বয় রয়েছে, হ্যাঁ, সবকিছু ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। আচ্ছা, এদিক থেকে রাজনৈতিক সংবাদপত্র মাধ্যমে আমরা এই সবকিছু জানতে পারি। তবে তার মানে এই আলোচনা থেকে আমরা বুঝেছি যে রাজনৈতিক সমাজতত্ত্বে খুব বেশি দিনের কিন্তু আবির্ভাব নয়, কিন্তু এখান থেকে রাজনৈতিক সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানকে আরো পরিপূর্ণতা সমৃদ্ধি করেছে। এছাড়া বাস্তব রাজনীতির বহু বিষয় রাজনৈতিক সমাজতত্ত্বের আলোচনা এসে কি করেছে, সমৃদ্ধি লাভ করেছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি যে রাজনৈতিক সমাজতত্ত্ব পাঠ করলে বা এটা থেকে আমরা অনেক কিছু জানতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যে রাজনৈতিক সমাজতত্ত্ব এবং এর ভিতরে যে বিষয়গুলো রাষ্ট্র, সমাজ, আহ, তারপরে হচ্ছে রাজনৈতিক বিষয়ের মধ্যে যে পাওয়ার নিয়ে, পাওয়ার বিষয়টা কত গুরুত্বপূর্ণ, সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আলোচনা, তারপরে রাজনৈতিক সমাজতত্ত্বে যারা আরো পরিপূর্ণতা দিয়েছে, গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উপস্থাপন করেছে, সবকিছু সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম। হ্যাঁ, সাথে এর পাঠের প্রয়োজনীয়তা জানতে পারলাম। তো আশা করি তোমাদের কাছে এই বিষয়টা একটু সহজ হয়েছে। তো তোমরা যখন নিজেরা পড়াশোনা করবে তখন এই বিষয়টা আশা করি তোমাদের কাছে আরো সহজ হবে, আরো অনেক কিছু জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনা ভাইরাসের সময় তোমরা অবশ্যই সাবধানে থাকবে, আহ, নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবে, আর প্রয়োজন মতো আহ, স্বাস্থ্যবিধি মেনে সবকিছু করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাইকে তোমাদের তোমাদের সবাইকে ধন্যবাদ।